গত বছরখানেক ধরে আমাদের সব ফরম্যাটে সবচেয়ে নীরবে নিভৃতে বড় তারকা হয়ে ওঠা খেলোয়াড় সম্ভবত জাকের আলী অনিক। এই জাকের আলী অনিক জাতীয় দলে আসার আগে এবং জাতীয় দলে আসার পর ওকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে। এমনও হয়েছে যে ওর কারণে সালাউদ্দিন ভাই, আমাদের আবিদ হোসেন সামি, ওদেরকে রীতিমতো ট্রল সহ্য করতে হয়েছে। শেষ পর্যন্ত অনেক ওই ফেজটা পার করে এসে প্রুভ করছে সে আসলে একটা অল ফরম্যাট প্লেয়ার এবং সে জাতীয় দলের জন্য এখন অপরিহার্য। আপাতত টি-20 খেলাটা বেশি হচ্ছে বলে টি-20তে অনিকের যে দাপটটা সেটা বেশি চোখে পড়তেছে। ছক্কা মেশিন হয়ে গেছে, রীতিমতো সিক্স মেশিন হয়ে গেছে। অলরেডি এইটুকু ক্যারিয়ারে 37টা ছক্কা মেরে ফেলছে। কি বিস্ময়কর ব্যাপার! এই সিক্স মেশিনকে নিয়ে কথা বলতে গেলেই আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে ওর বাড়ির কথা, ওর বোনের কথা, ওর ভগ্নিপতির কথা, ওর বড় ভাই অপুর কথা। আমি আসলে এই গল্পগুলো ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আপনাদের হয়তো এখানে ওখানে বলছি। ওর বোনের একটা বড় ইন্টারভিউ আমার এখানে প্রচার করছিলাম। আমি একটু এই সময় একটু পেছন ফিরে আরেকবার একটু দেখতে চাই যে অনেক কোত্থেকে আসে। অনেক সে বাচ্চা আদরের অনেক, প্রচন্ড জেদি, ক্রিকেটের জন্য একবার জীবন দিয়ে দিতে পারা অনেক, আজকে কিন্তু অনেক স্ট্রাগল করে এই জায়গাটা আসছে এবং সেটার পেছনে একটা অসামান্য অবদান আছে একজন নারীর। তিনি হচ্ছেন আমাদের শাকিলা ববি আপা, আমাদের মতোই সাংবাদিক। আমাদের সম্পর্কে আসলে অনেক ভাই হয়, যেহেতু ববি আপার ছোট ভাই। এই ববি আপার লড়াইটার কথাও একটু বলবো আজকে। আজকে আসেন অনেকের এই অনেক থেকে, আদুরে অনেক থেকে সিক্স মেশিন হয়ে ওঠার গল্পটা একটু বলি। অনেকের জন্ম একটা অ্যাথলেট পরিবারে। এখন এই ডায়লগটা শোনার পরেই আপনার মনে হবে যে ও না, তাহলে তো ব্যাপারটা খুব সোজা। অনেক চাইছে ক্রিকেটার হয়তো, ফট করে ক্রিকেটার হয়ে গেছে এবং এইখানে চলে আসছে। খুব মানে সহজ মনে হয় না ব্যাপারটা? খুবই কঠিন ছিল। অ্যাথলেট পরিবারে জন্ম বলেই খুব কঠিন ছিল। কেন? অনেকের বাবা আর্মি অফিসার ছিলেন এবং উনি আর্মিতে বিভিন্ন খেলাধুলার সঙ্গে ইনভলভ ছিলেন। খেলাধুলা নিয়ে প্রচন্ড উৎসাহী মানুষ ছিলেন, নিজে ফুটবল খেলতেন। ফলে উনি ক্রিকেটটারে একদম খেলাই মনে করতেন না, একদম কোনো খেলা মনে করতেন না। এইটা কিন্তু শুধু অনেকের বাবার ব্যাপার না, আমাদের এই জেনারেশন আপনি যদি দেখেন যারা মূলত ফুটবল অন্যান্য অ্যাথলেটিক্স এর সঙ্গে জড়িত, তারা ক্রিকেটের পাতা দেয় না। অ্যাকচুয়ালি পাতা দেওয়ার কারণ আছে কিনা এটা নিয়ে আমারও সন্দেহ আছে। যাই হোক, ক্রিকেট এদের কাছে খুব বোরিং একটা খেলা, যে খেলাটা অত বেশি ঘাম তৈরি করে না। মানে খেলার মূল উদ্দেশ্য হবে হচ্ছে বডি কন্ট্যাক্ট, 90-95 মিনিটে প্রচন্ড ঘাম বেরোবে। মানে ওনরা আর্মি পয়েন্ট অফ ভিউ বা অ্যাথলেট পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ভাবেন, তাহলে ওনার ফ্যামিলির কেউ ক্রিকেট খেলবে এটা উনি কোনোভাবেই মেনে নিতে পারেন নাই। খেলাধুলা তো করতেই হবে, একদম বাচ্চাদের ছেলে মেয়ে সবার বাধ্যবাধকতা হচ্ছে খেলাধুলা করতে হবে, কিন্তু ক্রিকেট না। এখানে প্রথম ব্যারিয়ারটা ভাঙছিল আসলে অপু, অনিকের যে বড় ভাই। অপু রীতিমতো সংগ্রাম করে বোনদের বুঝায়। ওর বাবার একটা ব্যাপার ছিল কি, ওর বাবা মেয়েদের কথা খুব শুনতেন, বিশেষ করে মেজো মেয়ে আমাদের ববি আপা, শাকিলা ববি। শাকিলা ববি হচ্ছেন সিলেটে একটা জাতীয় দৈনিকের অফিসে সাংবাদিক এবং খুব ভালো সাংবাদিক। শাকিলা ববি আপার ভালো ভালো কাজ আছে, আপনারা দেখবেন, বিশেষ করে সীমান্ত অঞ্চলের বিভিন্ন ইস্যু নিয়ে, তারপরে বন্যা টন্যার সময় শাকিলা ববি আপা কিন্তু খুব ভালো সাংবাদিক। তো ববি আপার ব্যাপারে যেটা হয়, বাবাদের মেয়েদের প্রতি একটা দুর্বলতা থাকে, ববি আপাই বুঝায় শোনায় অপুরে পারমিট করাইছিলেন যে অপু ক্রিকেট খেলবে। অপু কিপার ব্যাটসম্যান। এখন অপু যখন মোটামুটি 10-11 বছর বয়স, তখন আমাদের অনেকের বয়স 4-5 বছর, মাত্র ওই টুকটুক করতে পারে। তার তখন কিপার হইতে হবে এবং ব্যাটসম্যান হইতে হবে। মানে অপু ভাই যেহেতু হয়েছে দাদা ভাই, দাদা ভাই আর দিদি ভাই, দাদা ভাই অপু ভাই যেহেতু হয়েছে, ওরও কিপার হইতে হবে এবং ব্যাটসম্যান হইতে হবে। শুরুতে ও তো আসলে বাচ্চারা ওই বয়সে যা করে গার্জিয়ানরা কেউ বাধা দেয় না, ও অপুর সঙ্গে সঙ্গে যায়। অপু প্র্যাকটিসে গেলে সেখানে গিয়ে ও খেলা শুরু করে। এবং অনেকের একটা ব্যাপার যেটা ববি আপা বলতেছিলেন, বাংলাদেশে সম্ভবত খুব কম বাচ্চাদের একজন যে যা জীবনে কখনো ক্রিকেট বল ছাড়া কোনো বলে খেলে নাই। মানে একেবারে জীবনের প্রথম বলটা খেলছে, প্রথম বলটা ধরছেই হচ্ছে একটা জেনুইন ক্রিকেট বল। কারণ কি? কারণ হচ্ছে অপুর কল্যাণে বাসায় ক্রিকেট বল থাকতো, অপু তখন ক্রিকেট বলে খেলা শুরু করে দিছে। ফলে ওর টেনিস বল, মারুতি বল, ওই যে সবগুলোতে খেলে, ওইগুলো কোনোদিন সে খেলেই নাই। তার ওই 4-5 বছরই শুরু হয়ে গেছে ক্রিকেট বলে খেলা। এবং সে অপুর সঙ্গে ট্রেনিং এ যাচ্ছে, অপু পাশে নেট করতেছে, ও পাশে দাঁড়ায় ব্যাট করতেছে।
রীতিমতো অন্য কাউরে করতেছে। আর যেহেতু অপুর ভাই অন্য ক্রিকেটাররা হেল্প করতো, ও টুকটুক করে ওর সাইজের ব্যাট দিয়ে, মানে ও তো তখন এতটুক, ব্যাটের সাইজও এতটুক, ওর নিজের সাইজের ব্যাট দিয়ে ওরে ছোট ব্যাট কিনে দেওয়ার কথা বললেও রাগ করতো, ওই ব্যাট দিয়েই খেলবে। মজার ব্যাপার হচ্ছে ওর কিপিং করতে হবে, দাদাভাই কিপিং করে, ওরও কিপিং করতে হবে। এখন ওর জন্য কিপিং গ্লাভস কই পাওয়া যাবে, এটা ববি আপা খুঁজেও পায় নাই। ও দাদাভাইয়ের কিপিং গ্লাভস নিয়েই শুরু করে দিল কিপিং। এখন দাদাভাইয়ের কিপিং গ্লাভস কোথায় আসে, দাদাভাইয়ের কিপিং গ্লাভস ওর কোনোই পার হয়ে যায়, সেটা পরেই ও কিপিং করে। মানে ওই সময় থেকে সে ক্রিকেট ফ্যানাটিক, একদম ফ্যানাটিক। সে একটা পর্যায়ে এরকম বললো যে অপু বিভিন্ন দলের এগেনস্টে খেলতে যেত, এই ওদের বাড়ি তো হবিগঞ্জে, ওরা দেখা যেত সুনামগঞ্জ যাচ্ছে, সিলেটে যাচ্ছে, টিম সহ সবাই যাচ্ছে। টিমের বাকিরা উপস্থিত হওয়ার আগে অনিক সাহেব রীতিমতো মাঠে হাজির। 6-7 বছর বয়সে অনিক সাহেব জার্সি টার্সি পরে হাজির। সে টিম মেম্বার, টিম মেম্বার তখনও না, কিন্তু সে টিম মেম্বারদের সবার আগে মাঠে হাজির, এবং বাকিরাও খুব আদর করে নিয়ে যেত ওখানে। ক্রাইসিসটা হলো যখন আসলে বোঝা গেল যে ওরেও তো খেলাধুলায় যেতে হবে, যেহেতু বাবা খেলাধুলা পাগল মানুষ। ওর বাবা কোন একজন ফুটবল কোচ, সম্ভবত ব্রিটেন থেকে আসছিলেন সিলেটে কোন একটা কোর্স করাইতে, বা টেম্পোরারি কোন একটা কর্মশালা বা কিছু একটা ছিল, আমার এক্সাক্ট ধারণা নাই। সেখানে ওই কোচের সঙ্গে যোগাযোগ হলো, ওর বাবা আবার বিএফএফ এর সঙ্গে কোনোভাবে কানেক্টেড ছিলেন। ওর বাবা ঠিক করলেন যে অপু কথা শুনে নাই, অপু বেলায় রয়েছে, ঠিক আছে, অনেককে ফুটবলার বানাইতে হবে। এবং যেহেতু বিল্ড অ্যাথলেট, ও অনেকরে দেখলে তো আপনারা বোঝেন যে ওর মাসল টাসল সেই রকম। ওরে একদিন দেখেই ওই কোচের পছন্দ হয়ে গেল। কোচ বললো যে তোমার ছেলেটাকে ফুটবলেই দিয়ে দাও, ওর ব্যাপক সম্ভাবনা আছে। 3-4 দিন গেল, ভালো করলো। এদিকে বাসায় এসে কান্না শুরু করলো, আমি তো ফুটবলার হব না, আমি তো হবো ক্রিকেটার। এখন কি হবে, বাবারে কে বলবে, আর্মি অফিসার বাবা, বাবারে যে কে বলবে। অপুর ব্যাপারটা ঠিক আছে, অপু তো শুরু থেকেই ক্রিকেটে ঢুকে গেছে, উনি এটা মেনে নিচ্ছেন তিতে ওষুধ খাওয়ার মতো। কিন্তু ছোটটারে নিজে হাতে করে নিয়ে গেছেন ফুটবলে, সেখান থেকে সে ফুটবল না খেলে ক্রিকেটে চলে যাবে, এই কথা তারে বলার কার সাহস আছে? সে রোজ এসে দিদিভাইয়ের কাছে কান্নাকাটি করে, মানে ববি আপার কাছে কান্নাকাটি করে। অবশেষে ববি আপা খুব ভয়ে ভয়ে, যদিও ববি আপারে প্রচন্ড আদর করেন এবং কার্যত ববি আপার কথাই ওর বাবা শোনেন। ববি আপা গিয়ে বললেন যে বাবা দেখো, জোর করে তো আসলে হবে না, তুমি যতই ক্রিকেটে খেলা হিসাবে মানতে না চাও, এরা তো এই জেনারেশন ক্রিকেটটাই মজে গেছে। বিশেষত এখন বাংলাদেশ টিম অনেক রকমের সাকসেস পাচ্ছে, নানা রকমের রেজাল্ট পাচ্ছে, হইচই হচ্ছে, ওরা এখন ক্রিকেট নিয়েই আছে। ফলে বাবা জোর করে ফুটবল খেলায় লাভ নেই, তুমি ওরে পারমিশন দাও, ও ক্রিকেটই খেলো। খুব বাধ্য হয়ে মেয়ের কথা শুনে, এবং হয় কি, ওরা তো শেষ পর্যন্ত আমরা এই জেনারেশনটাকে যেভাবেই দেখি, এই জেনারেশনের কিন্তু বোধ বুদ্ধি, এটা স্বীকার করতে হবে আমাদের, আমাদের চেয়ে একটু বেশি। বেশি বললেই তো ওরা ওই পর্যন্ত গেছেন, ওনাদের অভিজ্ঞতার একটা দাম আছে। সেই জায়গা থেকে উনি দেখলেন যে ছেলেটাকে ছাড়তেই হবে ক্রিকেটে, আজও কালো যাবে, ফলে ক্রিকেটে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু সেই ব্যাপারটা পুরোপুরি, অপু ততদিনে তো একটু বড় হয়ে গেছে, কিন্তু অনেকের পুরো দায়িত্বটা চলে আসলো ববি আপার উপরে। ববি আপা ওরে নিয়ে হবিগঞ্জ স্টেডিয়ামে যাওয়া শুরু করলেন। আন্ডার এজের বিভিন্ন ট্রেনিং হয়, এজ লেভেল যে জেলা দল সেটা ট্রেনিং হয়, তারপরে এজ লেভেলের টুর্নামেন্ট হয়, এজ লেভেলের খেলাধুলা হয়। দেখা যায় কি, এরকম একটা দৃশ্য ঘটলো কিছুদিনের মধ্যে, যে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ওই একটা টিমে তো আর 12টা ছেলে বা 11টা ছেলে এসে ট্রেনিং করে না, হয়তো 50টা ছেলে ট্রেনিং করতেছে। এখন ওই বয়সী বাচ্চা প্রত্যেকের সঙ্গে গার্জিয়ান আসছে, ওর ভিতরে একটা মেয়ে বসে আছে। ওই মেয়েটা হচ্ছে অনেকের গার্জিয়ান ববি আপা। পুরো স্টেডিয়ামে আর কোনো ছেলে নাই। আপনি সিলেট এলাকার কথা যদি চিন্তা করেন, সিলেটের যে সোশিও কালচার এলাকা, তাতে একটা মেয়ে প্রতিদিন ওখানে গিয়ে ক্রিকেট মাঠে এতগুলো ছেলের মধ্যে বসে থাকা, এটা একটু অড লুকিং। সবাই একটু বাঁকা চোখে তাকায় যে কে মেয়েটা। তো ববি আপা ওই প্রতিদিন বসে থাকেন। এমনও হয় যে হবিগঞ্জের সঙ্গে সুনামগঞ্জের এজ লেভেল খেলা, মাঠ ভরে গেছে মানুষে। ববি আপা বলতেছিলেন পুরো মাঠে এত মানুষ, এর মধ্যে একটা মেয়ে নাই আমি ছাড়া, বসে আছি। এখন এই জিনিসটা ববি আপা দুটো জিনিস করলেন। এক হচ্ছে যে এই বিব্রতকর পরিস্থিতি, সবাই তাকায় থাকে না হা করে, বাংলাদেশে তো এইটাই কালচার, ওইটা থেকে বাঁচার জন্য এবং এই টাইমটা করার জন্য ববি আপা নিজেই ক্রিকেট খেলা শুরু করে দিলেন। ববি আপা ক্রিকেট খেলা শুরু করে দিলেন, ততদিনে ওদের ওখানে মেয়েদের দল তৈরি হচ্ছে, এবং খুব দ্রুত ববি আপা কিন্তু ওখানকার জেলা দলের ক্যাপ্টেন হয়ে গেলেন। মানে ফ্যামিলিতে কি পরিমাণে স্পোর্টস থাকলে এটা হয় যে ববি আপা ও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো খেলাধুলা করেন নাই। হ্যাঁ, ওই বাবার মেয়ে বলে দৌড়াদৌড়ি,
রানিং এগুলো তো করতেই হয়েছে। ও বাবা তো আর কখনো ছাড় দেন নাই ফিটনেসের ব্যাপারে, কিন্তু কখনো আনুষ্ঠানিক কোনো স্পোর্টস খেলেন নাই ওই ঘটনার আগ পর্যন্ত। শুধুমাত্র অনেককে ক্রিকেটে রাখতে এবং অনেককে সাপোর্ট করতে উনি প্রতিদিন মাঠে গেছেন, সেই জায়গা থেকে উনি নিজে ক্রিকেটার হয়ে গেছেন। এই ঘটনাটা বললাম এই কারণে যে এই ভদ্রমহিলা তো না, আমাদের কাছাকাছি বয়সী এই ববি আপা কার্যত তার লাইফের একটা বড় অংশ অনেকের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছেন। অনেকেই করে সচিন টেন্ডুলকারের জন্য অজিত টেন্ডুলকার তো আর জীবন উৎসর্গ করে দিয়েছে। আমার না ববি আপার সঙ্গে কথা বলতে গিয়ে, এবং যেদিন ববি আপার সঙ্গে কথা বলি ওই দিন মামুন ভাই ছিলেন, ববি আপার হাজবেন্ড। মামুন ভাইও সাংবাদিক, মামুন ভাই হচ্ছেন ফটো সাংবাদিক, একটা জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি। ও গল্প বলবো মামুন ভাই আর ববি আপার সঙ্গে শেষ দিকে গিয়ে গল্পটা বলবো। তো যেটা বলতেছিলাম যে ববি আপার সঙ্গে যখন কথা বলতেছিলাম আমার বারবার অজিত টেন্ডুলকারের কথা মনে হচ্ছিল, যে অজিত যেরকম তার পুরো জীবনটা উৎসর্গ করে দিচ্ছেন সচিনের জন্য, একটা সচিন পাইছি আমরা। আজকে অনেক কি আমরা এখনো জানি না, অনেক কেবল ফ্লাওয়ারিশ করতেছে। অনেককে তো কোনোভাবেই বলতে পারতেছি না আমরা যে সে বাংলাদেশেরও টপ কিছু হয়ে যাবে, সময় লাগবে, সময় দিতে হবে। কিন্তু অনেক যদি কিছু হতেও না পারে, মানে আর কিছু যদি নাও হতে পারে, তাও আমরা ববি আপাকে বলতে পারবো না। ববি আপার এই যে লড়াই, ববি আপার এই যে উৎসর্গ করা নিজেরে, ভাইয়ের জন্য ক্রিকেটার হয়ে যাওয়া, ভাইয়ের জন্য দিনের পর দিন এই পরিশ্রম করা, এটা অসম্ভব একটা অসাধারণ গল্প। এবং সেটার পরিণতি খুব দ্রুত হলো, বিকেএসপিতে চান্স পেল, ও ঢাকায় চলে আসলো। তারপরে তো আপনারা জানেন ডোমেস্টিকে দুর্দান্ত খেলতে থাকলো, একসময় সালাউদ্দিন ভাই চোখে পড়লো। তারপরে সালাউদ্দিন ভাই তো লিগের পর লিগ রান করতেছে, বিপিএল এ দারুণ খেলতেছে। সালাউদ্দিন ভাই সেই বেফাস কথাটা বলে ফেললো যে গায়ের রঙের জন্য অনেককে জাতীয় দলে নেওয়া হয় না। পরে আবার আবিদুল হোসেন সামি বলল যে জাকের আলী অনেক হচ্ছে রেডিমেডার। এই দুটো কথা নিয়ে ব্যাপক ট্রল হলো, কারণ শুরুর কটা ম্যাচে ন্যাশনাল টিমে ও রান পেল না। আমরা কেউই আসলে তলায় দেখলাম না এই কথাগুলো। যাই হোক, এগুলো নিয়ে পরে এক সময় কথা বলবো, বা আগেও তো বলছি। রিয়েলিটি হচ্ছে অনেকের স্টার্ট করতে খুব বেশি সময় লাগে নাই, অনেকের এর চেয়েও বেশি সময় লাগে। এখন যদি আপনি অনেকের স্টার্টস গুলো দেখেন, তাহলে দেখতে পাবেন যে 3টা ফরম্যাটে সে কি অসাধারণ খেলতেছে। মাত্র 6টা টেস্ট খেলছে, এর মধ্যে 4টা 50 করে ফেলছে, একটা 90 অর্ডার আছে তার মধ্যে, এখনো সেঞ্চুরি পায় না, এটা দুর্ভাগ্যজনক। ওয়ানডেতে তার এভারেজ 50+, এবং স্ট্রাইক রেট সবগুলাতে, টেস্টেও স্ট্রাইক রেট যথেষ্ট ভালো। মানে যথেষ্ট ভালো মানে 100-র উপরে না, টেস্টের জন্য যথেষ্ট ভালো, এবং টেস্টে সুন্দর ব্যাটসম্যান। একটা জিনিস আপনাদের একটা গোপন কথা বলে রাখি, যে জাকের আলী অনেকরা আপনারা দেখতেছেন, এ কিন্তু আসল জাকের আলী অনেক না। না, রহস্য করলাম। সেটা হচ্ছে যে অনেকের মূল স্ট্রেংথ হচ্ছে ফার্স্ট ক্লাস, মূল স্ট্রেংথ হচ্ছে লঙ্গার ভার্সন ক্রিকেট, এবং লঙ্গার ভার্সন ক্রিকেটে ও বাই হার্ট ওন করে। আমার মনে আছে বছর 2-3 আগে একবার ও বোধহয় কোনো একটা ট্যুরে যাচ্ছিল, এ দল টে দল কিসের একটা ট্যুরে, ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতেছিল। তখন আমি মিডিয়ায় নাই। তো আমার ওই কথাটা পরদিন আমি পত্রিকায় দেখছিলাম। ও বলছিল যে আপনারা লেখেন না বা বলেন না যে এনসিএল হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট, হচ্ছে পিকনিক ক্রিকেট, আমার খুব কষ্ট লাগে। আসলে এটা পিকনিক ক্রিকেট না, আমরা খুব কষ্ট করে খেলি। আমি পরে একটা কন্টেন্টে বলছিলাম যে অনেক এটা আপনাকে আহত করার জন্য সাংবাদিকরা লেখে না, এটা লেখে আসলে স্ট্রাকচারাল প্রবলেমের কারণে। আপনারা মন দিয়ে খেলেন, কষ্ট করে খেলেন, সেটা আমরা জানি। এই হচ্ছে ওর প্রেম। দেখেন ও যে খেলাটা খেলে, ও ফার্স্ট ক্লাস ক্রিকেট এত ভালোবাসে যে সেটাকে একটু খোঁচা দিয়ে কেউ কথা বললে ওর কষ্ট লাগে। এই হচ্ছে ক্রিকেট প্রেম। এই জিনিসটা আমি দেখতে চাই। আমি না ওই যে ও ডাবল সেঞ্চুরি করছে কিনা এইগুলা দিয়ে একটা ক্রিকেটারের মাপাচ্ছে বেশি মাপতে চাই তার ক্রিকেটার প্রতি দরদটা কত, মমতা কত। দরদ, মমতা, তারপরে যদি নিবেদন, অনুশীলন এগুলো থাকে, 100 আউটপুট আসবেই। এই আউটপুট কেউ ঠেকাইতে পারবে না, স্রষ্টা নিজেই দিবে। যখন দেখবি যে ওর মায়া আছে, ভালোবাসা আছে, ও খেলাটার জন্য কষ্ট করতেছে, স্রষ্টা নিজেই দিবে। ফলে এইটা আসল দরকার, এবং সেই জিনিসটা ওর মধ্যে দারুণ ভাবে আছে। আপাতত সে কেন যেন টি-20 স্টার হয়ে গেছে। টি-20তে কেন জানো না 37টা ছক্কা, বললাম না এই অল্প সময় মেরে ফেলছে, 6 মেশিন বলতেছে লোকেরা। আমি অবশ্য সেখানে তার উপরে কিঞ্চিত রাগ আছে। লোকেদের ভেতরে একটা, বিশ্লেষকদের ভিতরে একটা ধারণা সে তৈরি করে দিয়েছে যে সে স্ট্রাইক রোটেট করতে পারে না। অ্যাকচুয়ালি সে পারে কিনা বলতেছি, কিন্তু আসলে করে না। সে লিমিটেড ওভার ক্রিকেটে, ওয়ানডে বা টি-20তে সে মূলত পাওয়ার প্রিজার্ভ করে। সে শক্তিটা জমায়ে রাখে, ওভারে 2টো ছক্কা মারবো, একটা 4 মারবো, আমার কাজ শেষ, অযথা দৌড়াদৌড়ি করবো না। এটা একটা ভালো দিক আছে। ওর যেহেতু লোয়ার অর্ডারে ব্যাট করতে হয়, ওকে তো প্রায় সময় বোলারদের নিয়ে ব্যাট করতে হয়।
ভালো দিক হচ্ছে আগে আমরা সিনিয়রদের দেখতাম যে এই লোয়ার অর্ডারে যখন আসতেন তারা তারা টেইলকে ফেস করায় দিতেন, বারবার প্রথম বলে একটা সিঙ্গেল নিয়ে 5 বল খেলায় দিতেন মুস্তাফিজরে। এই জিনিসটা অনেক থাকলে হয় না। অনেক যেহেতু এই যে চিকি সিঙ্গেল টিঙ্গেল পছন্দ করে না শর্টার ফরম্যাটে, ফলে ও নিজেই ছক্কা মারতে থাকেন। এটা একটা ভালো। আর খারাপটা কি হয়, প্রতিদিন তো তোমাকে টেল নিয়ে ব্যাট করতে হবে না। তোমার সঙ্গে যখন ব্যাটসম্যান থাকতেছে বা মোটামুটি পারে থাকতেছে, তখন তুমি যখন বারবার সিঙ্গেল ডাবলস রিফিউজ করতেছো, তখন দলের টোটাল স্কোর ফল করে। মানে ওভারে একটা ছক্কা ঠিক আছে, তারপরেও তো 5টা বল আছে, 5 বলে 5টা নিলে তো 6 5 11 হয়ে যায়। শুধু 6তে না থেমে থেকে 6 5 11 হলেই বেটার হয়। যাক, এখন কথা হচ্ছে অনেকের ধারণা অনেক এটা পারে না, খুব পারে। আমার ধারণা এটাও কোনো কৌশলগত অবস্থানের কারণে শর্টার ফরম্যাটে ও চিকি সিঙ্গেল নিতে চায় না বা স্ট্রাইক রোটেট করতে চায় না। এটা হয়তো কোচরা বলতে পারবেন, বা যদি কখনো ইন্টারভিউ নিতে পারি তখন আমি বুঝতে পারবো যে সাইকোলজিটা কি। কিন্তু পারে, খুবই ভালো পারে, খুবই ভালো পারে। যাই হোক, অনেকের ক্রিকেটীয় বিশ্লেষণ আজকে করতে বসে নাই। অনেক কি সেটা অলরেডি আপনারা টের পেয়ে গেছেন। ছক্কা মারলে দোতলায় চলে যায় এবং কখনো কখনো সেটা গ্যালারির বাইরেও চলে যায়। ফলে অনেক কি, অনেকের পাওয়ারটা কোথায়, সবচেয়ে বড় কথা বাউন্ডারি ক্লিন করার যে অসাধারণ যোগ্যতা, এটা অবশ্য আজকাল আমাদের কয়েকটা ছেলের তৈরি হয়েছে। তানজিদ তামিম, ইমন, শামিম, তৌহিদ হৃদয়, যতই বলি ও রেস্ট্রাইক্টেড ফল করে, কিন্তু স্টিল ও এত সুন্দর বাউন্ডারি ক্লিয়ার করতে পারে। সঙ্গে জাকের, মানে আমাদের এক ঝাঁক খেলোয়াড় তৈরি হয়েছে। আগে যে ছক্কা পাইতাম না, এখন তারা অনায়াসে মেরে দিচ্ছে, অনায়াসে মেরে দিচ্ছে। ওভার দ্য টপ মারলেই ছক্কা, ওভার দ্য টপ মারলেই ছক্কা। আগে কেউ ওভার দ্য টপ খেলার চেষ্টা করলেই আমি মোটামুটি চোখ বুঝে পড়তাম যে বাউন্ডারি লাইনে ধরা পড়বে। আর এখন বাউন্ডারি লাইন তো দূরে থাক, দর্শকরাও ঠিক মতো নাগালে পায় না গ্যালারিতে বসে। শেষ বেলায় একটা গল্প বললে শেষ করি, একটা না দুটো গল্প বলে শেষ করি। আমার কন্টেন্ট তো আসলে দেখতে আপনারা বিরক্ত হয়ে যান এইসব গল্পের ঠেলায়। একটা গল্প বললি মামুন ভাইরে নিয়ে। মামুন ভাই হচ্ছেন ওর ভগ্নিপতি। ও যখন সিলেটে প্রথম খেলতে নামলো, যে ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ হলো, ওই ম্যাচটায় মামুন ভাই ফটোগ্রাফি করতেছেন। মামুন ভাই সিলেটের ওই পত্রিকার হয়ে গেছেন। আপনারা যারা ফটোগ্রাফি বোঝেন তারা তো জানেন যে ওই ক্রিকেট ফটোগ্রাফির জন্য কিন্তু অনেক বড় একটা লেন্স লাগে। ওটা সাধারণ লেন্সের কাজ না। ও কত সোজানো বলে আমি তো আর জানি না। তো মামুন ভাইয়ের ওই লেন্স আছে। ওই দিন সকালে উঠে মামুন ভাই খেয়াল করলেন যে লেন্সটা কাজ করতেছে না, কোনো একটা কারণে লেন্সটা গেছে। উনি ভোরবেলায় উঠে লেন্স ওই ক্যামেরা ওয়ার্কশপে দিয়ে মাঠে গেছেন, খুব মনটা খারাপ করে গেছেন। এছাড়া কিট লেন্স বা অন্য যে লেন্স গুলো আছে ওগুলো দিয়ে ছবি হবে না। মনের ভিতরে শুধু ডাকতেছে যে অনেক যদি একটা 4 মারে, একটা 6 মারে, অ্যাটলিস্ট আমার ফ্যামিলি থেকে ওর বোন তো আমারে বলবে যে একটা ভালো ছবি তুলতে পারলা না। উনি মনটা খারাপ করে বসে আছেন। পরে সম্ভবত ফরিদ ভাই, আমাদের সিনিয়র ফটো সাংবাদিক, ফরিদ ভাই তার মন খারাপ দেখে বলছে, কি মামুন মন খারাপ করে আছো কেন? তো বলতেছে, ভাই এরকম লেন্সটা আজকেই খারাপ হয়ে গেল, লেন্সটা সারতে দিয়ে আসছি, ভাবছিলাম যে অনেকের কয়েকটা ছবি তুলবো, যত যাই হোক ফ্যামিলি মেম্বার তো। ও পরে ওই সিনিয়র জার্নালিস্ট তার লেন্সটা দিচ্ছেন যে তুমি ছবি তোলো আজকে, তুমি বরং পারলে আমার 2-4টা ছবি দিও, আমি এই ছবি দিয়ে কাজ চালায় নিব। কি অসাধারণ ব্যাপার! আমাদের সাংবাদিকদের মধ্যেও এই জিনিসটা যে কি অসাধারণ, কি অসাধারণ। এবং শেষ পর্যন্ত মজার ব্যাপার হচ্ছে যে উনি লেন্সটা পাওয়ার পরে প্রথম শাটার টিপ দিতে গেছেন, তখনই ওর মাথার উপর দিয়ে অনেক প্রথম ছক্কাটা পাঠাইছে। তখন ওনার পাশ থেকে আবার ইয়েরা বলতেছে, অন্য ফটো সাংবাদিকরা বলতেছে যে এই মামুন, তোমার অনেকরে বললো যে আমরা বুঝতে পারছি ও ভালো খেলোয়াড়, এই দিকে না মারে অন্যদিকে মারতে বলো। এটা তো আর সম্ভব না। মজা, এই হচ্ছে আনন্দ যে ওনার সন্তানের মতো, উনিও তো বিয়ের পর থেকেই দেখতেছেন অনেক বড় হচ্ছে, ওনার সন্তানের মতো শালাটা এরকম চোখের সামনে ছক্কা মারতেছে, সেই নিয়ে সবাই ওনারে মজা করতেছে। এবং ওনার সিনিয়র জার্নালিস্ট তার লেন্স খুলে দিয়ে দিচ্ছে যে তুমি ছবি তোলো। এবং ওই দিন উনি একটা ছবি তুলছেন, এখনো অনেকের বাসায় বাঁধানো আছে। এবং ওই ম্যাচের পরেই একটা মজার ব্যাপার ঘটলো। সেটা হচ্ছে যে অনেক যখন প্রেস কনফারেন্সে গেছে, তখন সেখানে গিয়ে ববি আপা বসছেন। তো ববি আপার মনে হচ্ছে যে একটা কোশ্চেন করি। ববি আপা হাত তুলে টাইম চাইছেন। ববি আপা নিশ্চিত না যে ওনারে টাইম দিবে কিনা, কারণ এটা তো আসলে মিডিয়া ম্যানেজারের উপরে নির্ভর করে। আর বাংলাদেশের রিয়েলিটি হচ্ছে, বাংলাদেশে তো যারা একটু ঢাকার বাইরে সাংবাদিকতা করেন তারাও তো পরিচিত না, ফলে তাদেরকে ফ্লোর দিতে চায় না মিডিয়া ম্যানেজার। কিন্তু অনেক মিডিয়া ম্যানেজারকে বলে দিক বা রাবিদ ভাই বুঝতে পারুক, যে কোনো কারণে হোক ববি আপা ফ্লোর পাইছেন।
ববি আপা কোশ্চেন করছেন, ববি আপা জাস্ট জিজ্ঞেস করছেন যে নিজের ভেন্যুতে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হওয়া এবং প্রথম এরকম একটা ভালো ইনিংস খেলা, এটার অনুভূতি কেমন। অনেক তার মতো করে উত্তর দিচ্ছে। অনেক কিন্তু একবারও আপু বা দিদিভাই শব্দটা উচ্চারণ করে নাই, ওখানে একদম প্রফেশনালি ওরে একজন ইতালিয়ান সাংবাদিক কোশ্চেন করলেও যে উত্তর দিত ঠিক সেই উত্তর দিছে। কিন্তু ওই উত্তর দিয়ে বেরোতে বেরোতে প্রেস কনফারেন্স শেষ হইতে হইতে সবাই জেনে গেছে যে কোশ্চেনকারী হচ্ছে বোন আর ওই উত্তরদাতা হচ্ছে ভাই। এটা নিয়ে ব্যাপক হইচই হচ্ছে। পরে ববি আপার অনেকগুলো ওখানে ইন্টারভিউ দেওয়া লাগছে। এরপরে ববি আপাকে দিয়ে তখন জাহিদ আমার বন্ধু, ও এখন কানাডায় থাকে, অল্প কিছুদিনের জন্য বিসিবিতে চাকরি করতো, ও একটা কাজ করছিল, ও ববি আপারে দিয়ে অনেকের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ববি আপা সাংবাদিক হিসাবে বিসিবির হয়ে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিল। দ্যাট ওয়াজ ভেরি রোমান্টিক, দ্যাট ওয়াজ ভেরি রোমান্টিক। ববি আপার এই প্রেস কনফারেন্সটা নিয়ে ববি আপার সঙ্গে কথা বলতেছিলেন, তা ববি আপা বলতেছিলেন যে যখন সাংবাদিকতা শুরু করছে ততদিনে অনেক তো ঢাকায় খেলা শুরু করছে। তখন আমার প্রায় মনে হতো যে এমন যদি কোনোদিন হয় যে অনেক সিলেটে একটা ভালো ইনিংস খেলতেছে, তারপরে প্রেস কনফারেন্স হচ্ছে, আমি অনেককে একটা প্রশ্ন করতেছি। এটা বললো যে একটা থাকে না মানুষের যে ওয়ার্ল্ড ড্রিমের মতো। কেন ওয়ার্ল্ড ড্রিম? তো বললেন যে সায়েন্সটা দেখেন, যে আমি তো ক্রিকেট সাংবাদিক না, বা সিলেটে আমরা যারা সাংবাদিক করি তাদের ভিতরে কেউ তো এরকম ডেজিগনেটেড স্পোর্টস জার্নালিস্ট না। ফলে ক্রিকেট খেলা হলেই আমি ওই দিন মাঠে আসতে পারবো এমন কোনো কথা নাই। যদি ওই দিন কোনো বন্যার ঘটনা থাকে, অন্য কিছু থাকে, আমাকে ওখানেই থাকতে হবে, আমার অফিস আমাকে ওখানেই ডিউটি দেবে। ক্রিকেট তো সেকেন্ডারি টারশিয়ারি আলোচনা। এখন অনেক এখানে খেলতেছে, আমি মাঠে আসতে পারবো, এটা হচ্ছে প্রথম শর্ত পূরণ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অনেকের ওই দিন ভালো খেলতে হবে। ভালো খেলার পরেও অনেককে প্রেস কনফারেন্সে আনবে কি না ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, এটা তো আমি নিশ্চিত না। সব সময় যে ভালো খেলছে বা দুই তিনজন ভালো খেলছে তার মধ্যে কে আসবে আমি তো জানি না, ক্যাপ্টেনও আসতে পারে। তারপরে আমি প্রেস কনফারেন্সে হাত উঁচু করবো আমার কোশ্চেন করতে দেবে কিনা, মানে কতগুলো যদি কিন্তু মিললে আমার এই স্বপ্নটা পূরণ হবে। শেষ পর্যন্ত সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানেন, এই শেষ গল্পটা বললাম এই কারণে যে বললাম যে শেষ পর্যন্ত স্রষ্টা দিয়ে দেয়। যখন একটা বোন তার ভাইয়ের জন্য নিজের ক্যারিয়ার জীবনের একটা অংশ উৎসর্গ করে দেয়, যখন ভাই বোন মিলে এরকম প্রচন্ড একটা রোমান্টিক গতিতে ক্রিকেটের দিকে আগায়, তখন এটা কে ঠেকায়? এই কাকতাল তো হবেই। এই যে নানা রকম সমাপতন, এই দিন ইয়ে অ্যাসাইনমেন্ট পাবে, ববি আপা মাঠের অ্যাসাইনমেন্ট পাবে, এই দিন অনেক ভালো খেলবে, এই দিন অনেক প্রেস কনফারেন্সে আসবে, এই দিন ববি আপা কোশ্চেন করার সুযোগ পাবে, স্রষ্টা এই ব্যবস্থা করবে। কারণ হচ্ছে এটাই হচ্ছে রিওয়ার্ড। রিওয়ার্ডটা এই জগতে যতটুকু দেওয়ার সেটুকু স্রষ্টা দিয়ে দেয়, এবং তার প্রমাণ হচ্ছে আমাদের ববি আপা, আমাদের অনেক। সেই অনেক আজকে ছক্কা মেশিন হয়ে গেছে, সেই আদরের অনেক আমাদের কাছে হয়তো ছক্কা মেশিন অনেক, কিন্তু আমি জানি যে সিলেটের হবিগঞ্জের একটা পরিবারের কাছে নিতান্ত বাচ্চা অনেকটা। সে বাচ্চা অনেকটার জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি একদিন ইন্টারভিউতে এই বাচ্চাটারে জিজ্ঞেস করতে পারবো যে এই অনুভূতিগুলো তার কেমন। যদি না পারি কিছু যায় আসে না, ওর জন্য অনেক শুভকামনা থাকলো, অনেক ভালোবাসা থাকলো।